আজকে হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রাইমস এন্ড গ্রেটেস্ট কমন ডিভিজার্স। এটা হচ্ছে সেকশন 4.3। আমরা সেকশন 4.1টা কভার করছিলাম, সেটা হচ্ছে ডিভিশন। হ্যাঁ, ডিভিশনের একটা সেকশন কভার করছিলাম। তো আজকে হচ্ছে আমাদের টপিকস হচ্ছে প্রাইম নাম্বার আর জিসিডি। জিসিডি, এলসিএম এগুলো আজকে আমরা কভার করব, যেগুলো সম্পর্কে আসলে আমরা আমাদের প্রাইমারি নলেজ আছে, বাট এগুলাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে হয় অ্যাকর্ডিং টু সাম থিওরেম, এটা আমরা আজকে চেক করে দেখব। তো প্রাইম নাম্বারের যে ডেফিনিশন, সেই ডেফিনিশন অনুযায়ী আমরা জানি হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, যেটাকে আমরা বলতে পারি পি। হ্যাঁ, এটা যদি একের থেকে বড় হয় তাহলে তাকে আমি প্রাইম বলবো ইফ, হ্যাঁ, যদি তার যে পজিটিভ ফ্যাক্টরস গুলো থাকবে, অর্থাৎ তাকে যারা ভাগ করবে তারা শুধুমাত্র এক এবং ওই সংখ্যাটা ব্যতীত অন্য কোনো সংখ্যা যাতে না হয়। তাহলে জিনিসটা কিরকম, সেটা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার 7, তার ফ্যাক্টরস কি কি হতে পারে। আচ্ছা, 7 কে ধরার আগে আমি যদি ধরি যে সাপোজ 12, 12 কে ভাগ যায় হচ্ছে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে। ঠিক আছে, তো এদেরকে আমি বলতেছি হচ্ছে 12 এর ফ্যাক্টর, অর্থাৎ ফ্যাক্টর হচ্ছে যাদেরকে দিয়ে ভাগ যাচ্ছে ওই সংখ্যাটাকে। তাহলে প্রাইম 12 নাম্বার, হবে, জি, তো 12 তো থাকবে। 12 ও থাকবে, সরি 12 ও থাকবে। আচ্ছা, তাহলে আর প্রাইম নাম্বার যেটা, প্রাইম নাম্বার হচ্ছে সেই সংখ্যাটা যাকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যাটা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে যাতে ভাগ না যায় আর কি। অর্থাৎ ফ্যাক্টরস হচ্ছে 1 অথবা দ্যাট নাম্বার ইটসেলফ। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইম নাম্বারের ডেফিনিশন। তো সেই ডেফিনিশন অনুযায়ী আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে প্রাইম নাম্বার শুরু হবে কোত্থেকে, 1 এর পরে। তাহলে কারণ ডেফিনিশনটা হচ্ছে গ্রেটার দেন 1, কারণ 1 কে তো আমার ওয়ানটাই হচ্ছে কন্ডিশনের একটা পার্ট। সো আমরা 1 দিয়ে শুরু করি না প্রাইম নাম্বার, আমরা শুরু করি হচ্ছে 2 দিয়ে। 2 কে একমাত্র ভাগ চাই 1 দিয়ে এবং দ্যাট নাম্বার বা 2 ইটসেলফ। তাহলে সেরকম 3 ও একই অবস্থা। 4 কে যেহেতু 2 দিয়ে ভাগ যায়, 4 প্রাইম নাম্বার না। 5 হচ্ছে প্রাইম নাম্বার, কারণ 5 কে 1 এবং 5 ইটসেলফ এই দুটো দ্বারা অন্য কোনো কিছু দিয়ে ভাগ যায়। 6 প্রাইম নাম্বার হবে না, কারণ 6 কে 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়। 7 প্রাইম নাম্বার হবে, যেহেতু 7 কে 1 দিয়ে ভাগ যায় এবং 7 ইটসেলফ এটা দিয়ে ভাগ যায়। 8 হবে না, কারণ যেহেতু 8 কে 2, 4 এগুলো দিয়ে ভাগ যায়। 9 ও হবে না, কারণ 9 কে 3 দিয়ে ভাগ যায়। 10 ও হবে না, কারণ 10 কে 2 এবং 5 দিয়ে ভাগ যায়। 11 হবে, কারণ 11 কে 1 এবং ওই সংখ্যাটা 11 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রাইমের সিরিজ, এটা এভাবে চলতে 1 থাকবে। হবে না কেন? জি, 1 হবে না কেন স্যার? 1 হবে না, কারণ প্রাইম নাম্বারের শর্তটা হচ্ছে প্রাইম নাম্বার হচ্ছে ওই সংখ্যাটা যাকে 1 এবং ওই সংখ্যাটা ইটসেলফ দিয়ে ভাগ না যায়। তো এটা ডেফিনেশনটাই হচ্ছে গ্রেটার দেন 1। ঠিক আছে, প্রাইম নাম্বারের যে আহ, মানে অ্যাকচুয়াল, কারণ 1 তো 1 কে দিয়ে ভাগ যাবেই, কিন্তু 1 মানে প্রাইম নাম্বারের কন্ডিশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে সাপোজ একটা নাম্বার প্রাইম, তাকে ভাগ চাইতে হবে শুধুমাত্র দুইটা সংখ্যা দিয়ে, একটা হচ্ছে 1 আর ওই সংখ্যাটা ইটসেলফ। আর সো 1 এর ক্ষেত্রে তো আমি ওইভাবে বিচার করতে পারতেছি না। 1 এর ক্ষেত্রে আমার কন্ডিশনটা আসলে শুধু একটা, নিজেকে নিজে দিয়ে ভাগ যাওয়া আর কি। তো এজন্য আমরা প্রাইম নাম্বারের ক্ষেত্রে আমরা হিসাব করব গ্রেটার দেন 1, 1 এর উপরে, অর্থাৎ যাদের ক্ষেত্রে আমি এই দুটা কন্ডিশনকে অ্যাপ্লাই করতে পারি। আর যে সমস্ত সংখ্যারা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে না, অর্থাৎ 4, 6, 8, যাদেরকে 1 এবং ওই সংখ্যাটা ছাড়া অন্য সংখ্যা দিয়েও ভাগ যায়, তাদেরকে আমরা বলি হচ্ছে কম্পোজিট নাম্বার বা কম্পোজিট ইন্টিজার। আচ্ছা, এখানে তাহলে এটা আমরা দেখলাম আমাদের কিছু এক্সাম্পল যেটা আমরা অলরেডি দেখে আসছি। এটা হচ্ছে আমাদের প্রাইম নাম্বারের
ডেফিনিশন। এখন এখানে আমরা একটা থিওরেম করব, থিওরেমটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দি ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক। দি ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক এটা কি? The fundamental theorem of arithmetic হচ্ছে every positive integer, every positive integer greater than 1 can be written uniquely as a prime or as the product of two or more prime numbers where the prime factors are written in the order of non-decreasing size. আচ্ছা, অনেকগুলা এখানে ইম্পর্টেন্ট কথা এখানে বলে ফেলা আছে। আমি একটু সহজ করে বলি, সেটা হচ্ছে যে কোনো সংখ্যা প্রাইম হতে হবে কথা নেই, যে কোনো পজিটিভ ইন্টিজারকে আমরা প্রকাশ করতে পারি। যে কোনো পজিটিভ ইন্টিজার, সেটা কম্পোজিটও হতে পারে, এরকম প্রাইমও হতে পারে। যে কোনো পজিটিভ ইন্টিজারকে আমরা এক্সপ্রেস করতে পারি অ্যাজ এ কম্বিনেশন অফ প্রাইম নাম্বারস অথবা অ্যাজ এ প্রোডাক্ট অফ টু অর মোর প্রাইম নাম্বারস। এবং এই প্রাইম নাম্বারের কম্বিনেশন যেটা, এটা উপরের দিকে উঠতে থাকবে, যেমন 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5 এরকম। এমন মানে এইভাবে আমরা লিখবো আর কি, আমরা এইভাবে লিখবো 5 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2 এভাবে লিখবো না, লিখবো হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5। এটাকে বলা হচ্ছে নন ডিক্রিজিং সাইড। এটা জাস্ট লেখার অর্ডারটা বোঝাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, টু আচ্ছা তাহলে প্রত্যেকটা সংখ্যাকে, সেটা প্রাইম হোক বা কম্পোজিট হোক, তাদেরকে আমরা প্রকাশ করতে পারি অ্যাজ এ কম্বিনেশন অফ প্রাইম ফ্যাক্টরস অথবা প্রোডাক্ট অফ টু অর মোর প্রাইম ফ্যাক্টরস। ঠিক আছে, এই কম্বিনেশনের মধ্যে প্রাইম ব্যতীত অন্য কোনো সংখ্যা আসবে। যে কোনো সংখ্যাকে আমরা প্রকাশ করতেছি ঠিকই, বাট এই কম্বিনেশনের মধ্যে অনলি আসবে হচ্ছে প্রাইম নাম্বারগুলো, আর কেউ আসবে না। তাহলে কাজটা কিভাবে করতেছি আমরা? সাপোজ আমরা 100টাকে নিজেরা করার চেষ্টা করি, এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে কম্বিনেশন অফ টু অর মোর প্রাইম ফ্যাক্টরস। টু অর মোর প্রাইম ফ্যাক্টরস। আচ্ছা, এটা কিভাবে করব? তাহলে এটা টু অর মোর প্রাইম ফ্যাক্টরস অথবা একটা প্রাইম নাম্বার দিয়েও আমরা প্রকাশ করতে পারি। যেগুলো প্রাইম নাম্বার তাদেরকে আসলে প্রকাশ করব তাকে দিয়েই। আর কম্পোজিট গুলা হচ্ছে প্রোডাক্ট অফ টু অর মোর প্রাইম নাম্বারস। আচ্ছা, 100টা হচ্ছে কম্পোজিট নাম্বার। এখন আমি শুরু করব হচ্ছে, আমরা জানি প্রাইম নাম্বার স্টার্ট হয় 2 থেকে। তাহলে আমরা 100কে 2 দিয়ে ভাগ দিই, ভাগ যায়। হ্যাঁ, 100কে 2 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করলে ভাগ যাবে। সো 2 দিয়ে আমি 100কে ভাগ দিলাম, থাকে হচ্ছে 50। তাহলে এখন 50কে আবারও আমি 2 থেকেই শুরু করব, ভাগ যায়, যায়, গেলে থাকে হচ্ছে 25। এখন 25কে আবার 2 দিয়ে আমি ভাগ করা শুরু করব, ভাগ যায়, যায় না। 2 এর পরে প্রাইম হচ্ছে 3, 3 দিয়ে ভাগ যায় 25কে, যায় না। তাহলে 3 এর পরের প্রাইম হচ্ছে 5, 25কে 5 দিয়ে ভাগ যায়, যায়। তাহলে আমি এখানে 5 দিয়ে ভাগ দিলাম এবং থাকে হচ্ছে 5। এবার আবার 5কে আমি 2 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করব, যাবে না। 3 দিয়ে দেওয়ার চেষ্টা করব, তাও যাবে না। 5 দিয়ে যাবে, সো এখানে আমি লিখব হচ্ছে 5। আর ফাইনালি থাকে হচ্ছে 1, সো এটা আর ভাঙার কিছু নেই। তো এজন্য আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি যে একটা নাম্বারকে আমরা ইজ এ কম্বিনেশন অফ প্রাইম ফ্যাক্টরস, টু অর মোর, এজ এ প্রোডাক্ট অফ টু অর মোর প্রাইম ফ্যাক্টরস। এটাকে আমরা লিখতে পারি 2 স্কয়ার ইনটু 5 স্কয়ার, এভাবে লেখা যাবে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো প্রসেসটা? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। 641, 641 হচ্ছে, আমরা যদি নরমালি 2 থেকে হিসাব করি আর কি, দেখা যাবে কি এটা আসলে কাউকে দিয়ে ভাগ যাচ্ছে না, একটা প্রাইম নাম্বার। তো সেই ক্ষেত্রে ইট ক্যান বি ইউনিকলি রিটেন অ্যাজ এ প্রাইম নাম্বার, অর্থাৎ সে যে নাম্বারটা আর কি, ওইটা দিয়েই প্রকাশ করে ফেললে হয়ে যাচ্ছে। টু অর মোর, প্রোডাক্ট অফ টু অর মোর প্রাইম ফ্যাক্টরস দিয়ে প্রকাশ করা যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইম নাম্বারের প্রকাশের ভঙ্গি আর কি। তো 999, সেম 999 কে আমরা 2 দিয়ে ভাগ যায় কিনা দেখবো, যায় না।
3 দিয়ে যায়, থাকে হচ্ছে 333। 333 কে 2 দিয়ে ভাগ যায়, যায় না। 3 দিয়ে ভাগ যায়, থাকে হচ্ছে 111। 111 কে 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে যায়, থাকে হচ্ছে কত? 3 3 9, 3 7 না, হ্যাঁ ঠিক আছে, 21 37 থাকে। আর 37 কে অন্য কোনো কিছু দিয়ে ভাগ যায় না, সো ওইটাই বসে থাকে। ঠিক আছে, তো এইভাবে আমরা 3 কিউব ইনটু 37 এইভাবে প্রকাশ করতে পারি। আর এটা হচ্ছে 1024 এর এক্সাম্পল, যেটা শুধু 2 দিয়ে ভাগ দিতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক। তাহলে এই থিওরেম অনুযায়ী আমরা যে কোনো সংখ্যাকে প্রাইম ওই অ্যাজ এ প্রাইম অর অ্যাজ দ্য প্রোডাক্ট অফ টু অর মোর প্রাইম ফ্যাক্টরস দিয়ে প্রকাশ করতে পারি, এবং লিখবো হচ্ছে নন ডিক্রিজিং সাইজ। নন ডিক্রিজিং সাইজ কেন? বিকজ আমরা শুরুই করব হচ্ছে 2 থেকে, 2 দিয়ে ভাগ যায় কিনা ওইটা চেক করব, অথবা তারপরে 3 দিয়ে চেক করব, 5 দিয়ে, অর্থাৎ নন ডিক্রিজিং। এটা হচ্ছে ইনক্রিজিং অর্ডারে আমরা, ঠিক আছে, ইনক্রিজিং অর্ডারে এই কম্বিনেশনটাকে এক্সপ্রেস করব। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ট্রায়াল ডিভিশন, এর উপরে আটকেছে, যেটা হচ্ছে ট্রায়াল ডিভিশন একটা মেথড আছে। তো এই মেথড অনুযায়ী একটা থিওরেম আছে, থিওরেমটা হচ্ছে n যদি একটা কম্পোজিট ইন্টিজার হয়, n যদি একটা কম্পোজিট ইন্টিজার হয়, n যদি একটা কম্পোজিট ইন্টিজার হয়, তাহলে then n has a prime divisor less than or equal to root n। ঠিক আছে, এটা কিরকম হচ্ছে? দেখো, নরমালি একটা সংখ্যা প্রাইম কিনা আহ এটাকে আমি যদি মানে বুঝতে চাই আর কি, যেমন যেমন ধরো সে মনে করো 97, 97 প্রাইম কিনা এটা আমি চেক করে আসতে থাকবো, 2 দিয়ে ভাগ যায় কিনা, 3 দিয়ে যায় কিনা, এরকম করতে 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 একেবারে 97 এর আগের যে প্রাইম নাম্বার যেটা আছে সেই প্রাইম নাম্বার পর্যন্ত আমরা চেক করে যেতে থাকবো। কিন্তু আসলে আমাদের এই পুরো রেঞ্জটা চেক করার কোনো দরকার নেই। ঠিক আছে, আমরা যেটা করতে পারি, আমরা একটা কন্ডিশন রাখতে পারি, সেটা হচ্ছে রুট n, অর্থাৎ রুট 97, রুট 97 এর জন্য যেটা আসে, যেটা পাবো, ওটুক পর্যন্ত প্রাইম নাম্বার হয় কিনা চেক করলেই হয়ে যাচ্ছে। যেমন এখান থেকে বলতে পারতেছি হচ্ছে, from this theorem it follows that an integer is prime if it is not divisible by any prime less than or equal to its square root। তার মানে 97 এটা একটা প্রাইম নাম্বার কিনা এটা চেক করার জন্য আমার 97 এর একেবারে আগের যে প্রাইম নাম্বারটা আছে অতটুক পর্যন্ত চেক করা দরকার। রুট 97 পর্যন্ত যে নাম্বারটা আমরা পাবো, অতটুকু পর্যন্ত যে কয়টা প্রাইম নাম্বার আসতেছে তাদেরকে দিয়ে যদি 97 কে ভাগ না যায়, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 97 হচ্ছে প্রাইম নাম্বার। এই মেথডটাকে আমরা বলি হচ্ছে ট্রায়াল ডিভিশন, যেখানে হচ্ছে রুট n এর একটা কন্ডিশন থাকে। ওকে, রুট n এর একটা কন্ডিশন থাকে। আচ্ছা, এটার একটা এক্সাম্পল আমরা দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হবে, সেটা হচ্ছে শো দ্যাট 101 ইজ এ প্রাইম নাম্বার ইউজিং ট্রায়াল ডিভিশন। তাহলে এই জিনিসটা আমরা এই সেম থিওরেমটা আমরা একটা সংখ্যা প্রাইম কিনা অথবা একটা সংখ্যা কম্পোজিট কিনা দুইটার জন্যই ঘাটতে পারবো, কন্ডিশনটা বিপরীত হয়ে যায়। যেমন এখন আমাদেরকে বের করতে বলতেছে প্রাইম কিনা, তাহলে 101 এর রুট, 101 এর রুট হয় হচ্ছে 10 পয়েন্ট সামথিং। তাহলে 10 পর্যন্ত প্রাইম নাম্বার কি কি থাকবে? 2, 3, 5,
7, এই 4টা প্রাইম নাম্বার আছে। তো আমি এখন চেক করব 101 কে এই 4টা নাম্বার দিয়ে যদি ভাগ যায় তাহলে বলবো হচ্ছে 101 প্রাইম না, 101 হচ্ছে কম্পোজিট। আর যদি এই 101 কে স্কোয়ার রুট 101 এর হয় 10 পর্যন্ত প্রাইম আসে 2357। সো 101 কে 2357 দিয়ে যদি ভাগ না যায় তাহলে আমরা বলে দিব হচ্ছে 101 হচ্ছে প্রাইম। ওকে, তো এটা হচ্ছে আমাদের 101 প্রাইম কিনা এটা বোঝার জন্য 2357, 7 এর পরে 11, 11 এর পরে 13, 13 এর পরে 17, 17 এর পরে 19, এইগুলা মানে দিয়ে চেক করা দরকার। জাস্ট স্কোয়ার রুট 10 পর্যন্ত হিসাব করলেই আমাদের হয়ে যাবে। এই মেথডটাকে আমরা বলি হচ্ছে ট্রায়াল ডিভিশন। ঠিক আছে, তো এই এক্সাম্পলে দেখা যাচ্ছে 101 এর মানে স্কোয়ার রুট 10 এবং এই পর্যন্ত প্রাইম নাম্বার 2357। তো 101 কে এই 2357 কোনোটা দিয়েই ভাগ যায় না। তো এই কারণে আমরা বলতে পারি 101 ইজ এ প্রাইম নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা ওয়েতে আমরা প্রাইম কিনা এটা চেক করে দেখতে পারি। 101 প্রাইম কিনা এটা চেক করে দেখতে পারি। আচ্ছা, এরপর আসে হচ্ছে আচ্ছা গ্রেটেস্ট কমন ডিভিজর, গসাগু না, জিসিডি। তো এটাকে আমরা নরমালি আমরা কি জানি, জিসিডি এর ডেফিনেশনটা হচ্ছে আমাদের জিসিডি আমরা বের করি হচ্ছে দুইটা ইন্টিজারের জন্য এবং দুইটা ইন্টিজারের কেউই যাতে জিরো না, ঠিক আছে, গ্রেটার দেন জিরো। তাহলে দুইটা সংখ্যার গসাগু হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর, অর্থাৎ এমন একটা ইন্টিজার যেটা দিয়ে এ কেও ভাগ যায়, বি কেও ভাগ যায়, এবং এরকম সংখ্যা নিশ্চয়ই আরো অনেক আছে, তাই না, যে যে সংখ্যাগুলো দিয়ে এ এবং বি দুইটাকেই ভাগ যায়, তাদের মধ্যে যেটা সবচেয়ে বড় সংখ্যা ওইটাই হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর। ওকে, কমন একটা ডিভিজর যাকে দিয়ে বোথ এ এবং বি কে ভাগ যায় এবং এদের মধ্যে যেটা সবচেয়ে বড়, যে যতগুলো আমার ডিভিজর আছে ফর বোথ এ এন্ড বি তাদের মধ্যে যেটা লার্জেস্ট ওইটা হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর। ঠিক আছে, এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। সো ওয়ান ক্যান ফাইন্ড দ্য গ্রেটেস্ট কমন ডিভিজর অফ স্মল নাম্বারস বাই ইন্সপেকশন। ছোট ছোট সংখ্যার জন্য আমরা এভাবে বের করতে পারি। হ্যাঁ, অর্থাৎ আমরা শুরু করব হচ্ছে দুই দুই দিয়ে আর কি, না দুই দিয়ে ভাগ যায় কিনা, তিন দিয়ে যায় কিনা। তো নরমালি আসলে এইভাবে ছোট ছোট সংখ্যার জন্য তো আমরা হাতে কলমে গসাগু বের করতেই পারি, বাট আসলে এটা কোনো একটা মানে তোমার ইয়ে না আর কি, মানে কারেক্ট ওয়ে না। কারণ এইভাবে আমরা শুধুমাত্র স্মল নাম্বারের গসাগু বের করতে পারি, বাট যখন আমাদের লার্জ নাম্বার থাকবে তখন আসলে আমাদের অন্য মেথডে যাইতে হবে। আচ্ছা তাহলে আচ্ছা আমরা আরো কিছু ডেফিনেশন দেখবো। ডেফিনেশন হচ্ছে এ এবং বি দুটা ইন্টিজার, তাদেরকে আমরা রিলেটিভলি প্রাইম বলবো যদি তাদের গ্রেটেস্ট কমন ডিভিজর হয় শুধুমাত্র 1। যেমন 17 এবং 22, 17 এবং 22 কে এক ছাড়া অন্য কোনো ডিভিজর দিয়ে ভাগ যায় না। ঠিক আছে, যেমন 17 হচ্ছে ইটসেলফ একটা প্রাইম নাম্বার, 17 কে 1 এবং 17 দ্বারা অন্য কোনো কিছু দিয়ে ভাগ যায় না। কিন্তু 22 কে 2, তারপরে তোমার 11 এই দুটা দিয়ে ভাগ যায়। তো 22 এর ডিভিজর হচ্ছে 1, 2, তারপর হচ্ছে 11, এটা হচ্ছে 22 এর ডিভিজর। 17 ডিভিজর কারা কারা? অনলি 1 এবং 17। তাহলে এখানে এই দুটার মধ্যে কমন কি? কমন হচ্ছে 1, শুধু একটাই। তাহলে যদি দুইটা সংখ্যার কমন ডিভিজরের মধ্যে একমাত্র 1ই থাকে তাহলে আমরা বলবো হচ্ছে ওই দুইটা সংখ্যা পরস্পরের জন্য
রিলেটিভলি প্রাইম। তারা ইন্ডিভিজুয়ালি প্রাইম কিনা সেটা কথা আসতেছে না, আসতে হচ্ছে রিলেটিভলি প্রাইম, কারণ তাদের কমন ডিভিজার হচ্ছে অনলি 1। ওকে, আচ্ছা আরেকটা ডেফিনিশন আমরা পড়বো, সেটা হচ্ছে পেয়ার ওয়াইজ রিলেটিভলি প্রাইম। এটা কিরকম? যেমন তোমাদেরকে বের করতে বলা হলো 10, 17 এবং 21, এই তিনটা ইন্টিজার পেয়ার ওয়াইজ রিলেটিভলি প্রাইম। এটা আমরা কিভাবে বের করব? এটা বের করব হচ্ছে, যদি 10 এবং 17 তারা যদি রিলেটিভলি প্রাইম হয়, অর্থাৎ একটা পেয়ার, 10 এবং 21 আরেকটা পেয়ার, তারা যদি রিলেটিভলি প্রাইম হয়, এবং 17 এবং 21 তারা যদি রিলেটিভলি প্রাইম হয়, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 10, 17 এবং 21 হচ্ছে পেয়ার ওয়াইজ রিলেটিভলি প্রাইম। ওকে, তাহলে আমরা এখানে বলতেছি আমাদেরকে তিনটা সংখ্যা দেওয়া আছে, 10, 7 এবং 21। তাহলে আমরা পেয়ার পেয়ার হিসাব করব। 10, 17 রিলেটিভলি প্রাইম কিনা, 10, 21 রিলেটিভলি প্রাইম কিনা, বাকি থাকে 17 এবং 21 রিলেটিভলি প্রাইম কিনা। তিনটাই যদি রিলেটিভলি প্রাইম হয়, তাহলে আমরা বলতে পারবো এরা হচ্ছে পেয়ার ওয়াইজ রিলেটিভলি প্রাইম। আচ্ছা, এখন আরেকটা আসতেছে হচ্ছে, আরেকটা এক্সাম্পল বলা হচ্ছে 10, 19, 24 রিলেটিভলি প্রাইম কি। তো এখানে দেওয়া আছে হচ্ছে যে জিসিডি অফ 10 এবং 24 হচ্ছে 2। তো এটা কিন্তু আর রিলেটিভলি প্রাইম না। হ্যাঁ, তো কাজেই 10 এবং 19 তারা রিলেটিভলি প্রাইম, 19 এবং 24 তারাও রিলেটিভলি প্রাইম। কিন্তু যেহেতু 10 এবং 24 রিলেটিভলি প্রাইম না, এই কারণে আমরা এই কম্বিনেশন যেটা 10, 19 এবং 24 তাদেরকে বলবো হচ্ছে দে আর নট পেয়ার ওয়াইজ রিলেটিভলি প্রাইম। সো পেয়ার ওয়াইজ রিলেটিভলি প্রাইম হওয়ার শর্ত হচ্ছে সবগুলো পেয়ারের জন্য রিলেটিভলি প্রাইম আসতে হবে, তাহলেই ওভারঅল আমরা বলতে পারবো তারা হচ্ছে পেয়ার ওয়াইজ রিলেটিভলি প্রাইম। আচ্ছা, এটা হচ্ছে একটু আগে আমরা যেটা বললাম যে আসলে মানে তোমার প্রাইম নাম্বার মানে এই কি বলবো, জিসিটি বের করার যে ম্যানুয়াল পদ্ধতি আর কি, ওইভাবে তো আমরা বের করতে পারি। তো আচ্ছা, এখন যে কোনো সংখ্যাকে আমরা তো প্রাইম ফ্যাক্টরাইজেশন করে বের করি, তাই না? তো এখন জিসিডিও কিন্তু প্রাইম ফ্যাক্টরাইজেশন ব্যবহার করে বের করা যায়। এটা কিরকম হবে? আচ্ছা, এটা আমি এক্সাম্পলটাতে আগে চলে যাই, আমি থিওরিটাতে পরে আসি। এটা হচ্ছে আমাদের সূত্র, আমি এক্সাম্পলটা বললে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আমাদেরকে বলা হচ্ছে 120 এবং 500 জিসিডি বের করতে। ওকে, তাহলে আমরা 120 এর প্রাইম ফ্যাক্টরাইজেশনটা আগে করে ফেলি। ওকে, তো আমরা জিসিডিটা নরমাল উপায়ে যে ম্যানুয়াল বিশাল পদ্ধতি ওইভাবে বের করব না। আমরা করব কি 120 এ প্রাইম ফ্যাক্টরাইজেশনটা বের করব। তো 120 কে আমরা জানি হচ্ছে 2 দিয়ে ভাগ যায়, ভাগ গেলে হচ্ছে থাকে হচ্ছে 60, 60 কে 2 দিয়ে ভাগ দিলে থাকে হচ্ছে 30, 30 কে 2 দিয়ে ভাগ দিলে থাকে হচ্ছে 15। তো 15 কে 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ যায়, থাকে হচ্ছে 5, 5 কে 2, 3 দিয়ে ভাগ যায় না, যায় হচ্ছে শুধু 5 দিয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের 120 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন, যেটাকে আমরা লিখতে পারি 2 কিউব ইন্টু 3 ইন্টু 5। এটা হচ্ছে 120 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন। সিমিলারলি আমরা 500 এর ক্ষেত্রেও 2 স্কোয়ার ইন্টু 5 কিউব এভাবে বের করব। এইবার আমরা যদি তাদের জিসিডিটা বের করতে চাই এই প্রাইম ফ্যাক্টরাইজেশনটা দেখে, তাহলে কিভাবে করব? আমরা তাদের এই যে 120 এর জন্য আসছে ডিভিজার আসছে 2, 3, 5, 500 জন্য 2, 5। এখন আমরা কমন নেওয়া শুরু করি, এই 2 আর এই 2 কে কমন নিলাম, এবং তাদের যে পাওয়ারটা
সেই পাওয়ারের মধ্যে মিনিমামটাকে আমরা ক্যালকুলেট করব। তাহলে 120 এর ক্ষেত্রে 2 এর পাওয়ার আসছিল 3, 500 এর ক্ষেত্রে 2 এর পাওয়ার আসছিল 2। এটার মধ্যে মিনিমাম কত? 2 স্কয়ার। এটাকে আমরা রেজাল্টে নিব। 3 এর ক্ষেত্রে দেখা গেছে 120 এর জন্য 3 এর পাওয়ার 1, কিন্তু 500 এর ক্ষেত্রে 3 এর কোনো পাওয়ারই আসে না। অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 3 টু দি পাওয়ার 0। সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার 0 হলে ওইটা হয় হচ্ছে 1, তাই না? তো আমরা এটাকে 3 টু দি পাওয়ার 0 হিসেবে লিখতে পারি। তাহলে এই 3 টু দি পাওয়ার 1 এবং 3 টু দি পাওয়ার 0 তাদের মধ্যে মিনিমাম হচ্ছে 0। তো ওইটাকে আমি এখানে তুলে দিলাম। 5 এর ক্ষেত্রেও পাওয়ার এখানে 1, এখানে 3, মিনিমাম হচ্ছে 1, সেই 1 কে আমি এখানে তুলে দিলাম। তো এইভাবে আমরা যখন মাল্টিপ্লাই করব তাহলে আমরা আহ জায়গা পাচ্ছি। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের জিসিটি। তাহলে জিসিটি ব্যবহার করেও আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন প্রাইম ফ্যাক্টরাইজেশন ইউজ করে আমরা দুইটা সংখ্যার জিসিটি ডিটারমাইন করতে পারি। তোমরা পদ্ধতিটা বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এবার আমরা জিসিটি যেহেতু বের করলাম, আমাদের যেটা আসে সেটা হচ্ছে এলসিএম, না? এটা হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। হ্যাঁ, এটা হচ্ছে লসাগু বলে আর কি। তো নরমালি আমরা লসাগুটা কিভাবে বের করি? আমাদের দুইটা সংখ্যা দেওয়া থাকে, তাদের মাল্টিপল গুলো আমরা বের করি। যেমন সে মানে মনে করো 6 এর মাল্টিপল কত হতে পারে, না? 6 এর মাল্টিপল হতে পারে তোমার 6 ইটসেলফ, তারপরে 12, হ্যাঁ, তারপরে 18, এরকম আর কি চলতে থাকে। তা দুইটা সংখ্যার মধ্যে আমরা যখন এভাবে মাল্টিপল বের করব তখন লিস্ট কমনটা বের করবো আর কি। আচ্ছা, এটা তো আমরা লসাগু বের করতে জানি, আমরা ওই ম্যানুয়াল পদ্ধতিতে যাব। আমরা যাব হচ্ছে এরকম জিসিডির ক্ষেত্রে যেভাবে একটা পার্টিকুলার প্রাইম ফ্যাক্টরাইজেশন করে কাজটা করছি, এলসিএম এর ক্ষেত্রে আমরা একই কাজ করব। তাহলে আমাদের এখানে আমরা বের করতেছি হচ্ছে কোনটাকে বের করতেছি, কোনটাকে মনে করতেছি। আচ্ছা, এটা অলরেডি বলে দেওয়া আছে এখানে, হ্যাঁ, এক্সাম্পলটা আসলে একটু বেশি অ্যাডভান্স। আচ্ছা, মনে করো আমরা এলসিএম বের করতেছি যে দুইটা সংখ্যা, তাদের এগুলা হচ্ছে তাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন। ওকে, মনে করো একটা সংখ্যার প্রাইম ফ্যাক্টরাইজেশন আসছে 2 কিউব 3 টু দি পাওয়ার 5 7 স্কয়ার। আরেকটা সংখ্যার প্রাইম ফ্যাক্টরাইজেশন আসছে 2 টু দি পাওয়ার 4 ইনটু 3 কিউব। তাদের এলসিএম যদি বের করতে চাই, আমরা জিসিডির উল্টাটা করব। জিসিডির ক্ষেত্রে আমরা কমনটার ম্যাক্স ম্যাক্স বের করছিলাম, এবার বের করব হচ্ছে মিন বের করছিলাম, এবার বের করব হচ্ছে ম্যাক্স। 2 এর এটার ম্যাক্স, এটার নাম পাওয়ার হচ্ছে 3, এটার পাওয়ার হচ্ছে 4। তাহলে আমরা ম্যাক্সটা বসাবো 2 টু দি পাওয়ার 4। 3 এর ক্ষেত্রে আসছে এখানে 5 আর এখানে 3, আমি বসাবো হচ্ছে 3 টু দি পাওয়ার 5। 7 এর ক্ষেত্রে এখানে আসছে 7 স্কয়ার আর এখানে 7 টু দি পাওয়ার 0, না? তো ম্যাক্স আসবে হচ্ছে 7 স্কয়ার। তাহলে গুণ দেওয়ার পরে যেটা আসে ওইটা হচ্ছে এই দুইটা সংখ্যার এলসিএম, যেটা আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন ইউজ করে করা হয়েছে। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন ইউজ করে জিসিডি এবং এলসিএম বের করা। ওকে, তোমরা বুঝতে পারছো এটা? জি স্যার। ওকে, ভেরি গুড। তার মানে জিসিডি এর ক্ষেত্রে হচ্ছে মিন আর এলসিএম এর ক্ষেত্রে হচ্ছে ম্যাক্স ফ্যাক্টরাইজেশন বের করার পর। আচ্ছা, এবার হচ্ছে আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগরিদম ইউজ করে আমরা জিসিডি বের করা। হ্যাঁ, একটু আগে আমরা জিসিডি বের করছি হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে, আর এখন আমরা করব হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগরিদম ব্যবহার করে আমরা জিসিডিটা বের করব। সেটা কিভাবে?
আচ্ছা, এখন প্রথমে আসতেছে হচ্ছে আমাদেরকে বের করতে বলছে ফাইন্ড দ্য জিসিডি অফ 91 এন্ড 287। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যালগরিদমটা, ইউক্লিডিয়ান অ্যালগরিদম। এটাকে আমরা একটা এফিশিয়েন্ট মেথড বলা হয় আর কি, আহ, মানে জিসিডি বের করার জন্য। আচ্ছা, এটা কিভাবে বের করব? ইট ইজ বেসড অন দ্য আইডিয়া দ্যাট জিসিডি অফ AB is equal to GCD of AC when A greater than B and C is the remainder when A is divided by B. একটু ভালো করে খেয়াল করি এটা কি বলছে। বলছে হচ্ছে আমরা দুইটা সংখ্যার জিসিডি বের করব। মনে করো জিসিডি অফ 91 এবং 287। এখানে 91 এবং 287 এর মধ্যে বড় হচ্ছে 287। এটাকে আমরা এ ধরবো, ছোটটাকে বি ধরবো। ওকে, আচ্ছা, এবার আমি 91 দিয়ে 287 কে ভাগ দিব। ভাগ দেওয়ার পরে রিমাইন্ডার যেটা থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে সি। তাহলে আমরা নোটেশন গুলো আগে একটু বুঝে নিই। দুইটা সংখ্যার জিসিডি বের করতে বলছে ইউক্লিডিয়ান অ্যালগরিদম। তোমরা ওই দুটার মধ্যে যেটা বড় তাকে ডিনোট করবা এ দিয়ে, ছোটটাকে ডিনোট করবা বি দিয়ে, এবং ছোটটা দিয়ে বড়টাকে অর্থাৎ বি দিয়ে এ কে ভাগ দেওয়ার পরে রিমাইন্ডার যেটা থাকে তাকে বলবো হচ্ছে সি। এই নোটেশনটা মাথায় রেখে আমরা কাজটা করা শুরু করি। তাহলে এখন জিসিটি বের করতেছি 91 এবং 287, তাদের মধ্যে বড় হচ্ছে 287, তাকে আমি 91 দিয়ে ভাগ দিই। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 287 ইকুয়াল টু 91 দিয়ে তাকে ভাগ যায় 91 ইন্টু সামথিং প্লাস সামথিং। এই কম্বিনেশনটা একটু চেনা চেনা লাগতেছে না? সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে যেটা পড়ছিলাম আমাদের ডিভিশন অ্যালগরিদমের ক্ষেত্রে, যে কোশান্ট ইনটু ডিভিজার প্লাস রিমাইন্ডার। মনে আছে যে ওই যে কিউ ডি কিউ প্লাস আর, না? এইভাবে আমরা a ইকুয়াল টু ডি কিউ প্লাস আর এভাবে প্রকাশ করছি। তাহলে আমরা যাকে দিয়ে ভাগ দিব 91 দিয়ে ভাগ দিচ্ছি, ভাগ এটা হচ্ছে রিমাইন্ডারটা, সরি কোশান্ট প্লাস রিমাইন্ডার। তাহলে 287 কে 9 দিয়ে ভাগ দিলে ভাগফল আসে হচ্ছে 273 আর সামথিং, 273 আসে। তাহলে 3 দিয়ে ভাগ যায়, না? রিমাইন্ডার থাকে হচ্ছে 14। ওকে, 287 কে আমরা এইভাবে প্রকাশ করি। এটা তাহলে কি? এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ডিভিশন অ্যালগরিদম। এটা হচ্ছে মানে আমরা এ যাকে ভাগ করছি তাকে প্রকাশ করছি হচ্ছে অ্যাজ এ কম্বিনেশন অফ ডিভিজার, কোশান্ট এন্ড রিমাইন্ডার। ওকে, তাহলে আমাদের ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা যেটা বলতেছে সেটা হচ্ছে জিসিডি অফ এবি is equal to GCD of AC. GCD of AC হচ্ছে GCD of তোমার, এটা ঠিক AC বলাটা ভুল হচ্ছে, এটা আসলে BC হবে আসলে, হ্যাঁ BC। শোন, GCD of BC তাই এরকম। তাহলে কি হচ্ছে, আমি তাহলে বের করব হচ্ছে GCD of B কত 91 আর A হচ্ছে C হচ্ছে 14। অলরাইট, তাহলে এইভাবে আমি মানে জিনিসটাকে পরের স্টেপে এভাবে যাব। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা শুরু করছিলাম জিসিডি অফ 91 287, বড় হচ্ছে 287, 91 ছোট, সো আমি 91 দিয়ে 287 কে ভাগ করে এই ফর্মে লিখবো। লেখার পরে রিমাইন্ডারটা হবে হচ্ছে আমার সি। এবার আমি 91 এবং রিমাইন্ডার এদের জিসিডিটা বের করব। সো আবার আগের নিয়মে 91 হচ্ছে আমার এ হয়ে যাবে, 14 হয়ে যাবে বি।
এই কারণে মনে হয় এখানে এ লিখছিল ডেফিনিশনে। যাই হোক, এটা এটা বড় কথা না। তো আমরা এখানে আবার 91 কে 14 দিয়ে ভাগ দিব। ভাগ দেওয়ার পরে এটা হচ্ছে তার প্রকাশের ভঙ্গিটা, অর্থাৎ 14 ইন্টু 6 প্লাস 7। ওকে, তাহলে এটাকে আমি আবার লিখবো হচ্ছে এই যে আমার যেটা আমি পাচ্ছি, অর্থাৎ 14 এবং 7, এটার আমি পরবর্তীতে জিসিডি বের করব। অলরাইট, তারপর 14 হচ্ছে এখানে এ, 7 হচ্ছে বি। 14 কে 7 দিয়ে ভাগ দিলে থাকে হচ্ছে এরকম। যেহেতু এখানে রিমাইন্ডার 0 পেয়ে গেছি, 0টা হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগরিদমের স্টপিং কন্ডিশন। ঠিক আছে, তাহলে যেই মুহূর্তে 0 পাইছি আমি থেমে যাব। থেমে গিয়ে ঠিক আগের যে ইটারেশনটা, সেখানে যে রিমাইন্ডারটা আসছিল, এটাই হচ্ছে 91 এবং 287 উভয়ের জন্য জিসিডি। এবং শুধু তাদের জন্য না, আমরা পরবর্তী ধাপগুলোতে যেখানে বের করছি জিসিডি অফ 91, 14, এদেরও জিসিডি আসে হচ্ছে 7। আবার এই যে 14, 7, তাদের জিসিডিও আসবে হচ্ছে 7। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা জিনিসটাকে চিন্তা করতে পারি। তাহলে আমি আবার যদি আবার এটা মুছে দিই, তাহলে আমি 287 এবং 91 এই দুইটার জিসিডিটা বের করতে বলছে ইউক্লিডিয়ান অ্যালগরিদম। বড় হচ্ছে এ, ছোট হচ্ছে বি। আমি বি দিয়ে এ কে ভাগ দিচ্ছি। ভাগ দিলে এটাকে আমি ডিভিশন অ্যালগরিদমের ফর্মে লিখবো। লেখার পরে এর পরের ধাপে আমি জিসিডি বের করব এই 91 এবং রিমাইন্ডার। এখন 91 হয়ে যাবে এ, 14 হয়ে যাবে বি। সো 91 কে 14 দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে এভাবে লিখব। দেখার পরে এই 14 এবং এই 7, তাদের জিসিডি বের করব। 14 হয়ে যাবে এ, 7 হয়ে যাবে বি। 14 কে 7 দিয়ে ভাগ দিলে এই ফর্মে আমরা লিখতে পারি। যেহেতু এই লাস্ট স্টেটমেন্টে আমাদের স্টপিং ক্রাইটেরিয়া অ্যাচিভ হয়ে গেছে, অর্থাৎ রিমাইন্ডার 0। সো আগের যে স্টেটমেন্টটা, আগের যে ইটারেশন, তাদের যে রিমাইন্ডার ছিল, ওইটাকে আমরা বলতে পারি হচ্ছে এই আসল কোশ্চেন, যেটা 91, 287, তাদের জিসিডি। ঠিক আছে, তো এইভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। এটা বুঝতে পারছো তোমরা ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা? আবার আবার বলা দরকার আছে? স্যার বুঝেছি। জি, স্যার বুঝেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা তাহলে এই আজকের ইয়েতে আমরা কি কি পড়ছি একটু রিভিউ করি আর কি। তাহলে আমরা প্রাইম নাম্বার দিয়ে শুরু করলাম। আমরা জিসিডি, এলসিএম, এই তিনটা গতানুগতিক সংখ্যা কিভাবে বের করতে হয় ওইটা আমরা জানি, কিন্তু এগুলোকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল ফর্মুলা বা ডেফিনিশন অনুযায়ী বের করার ওয়ে দেখছি। তাহলে প্রাইম নাম্বারের ক্ষেত্রে কি আমরা দেখছি, আমরা প্রাইম নাম্বারকে বের করতে পারি। আচ্ছা, যে কোনো সংখ্যাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে বের করা যায়, এটা থিওরেমটা দেখলাম। ঠিক আছে, তো এটা দেখলাম, দেখার পরে আমরা আবার এটা বলতেছি যে প্রাইম নাম্বারকে নাকি আমরা এই প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়েও বের করতে পারি। সরি, যে কোনো সংখ্যাকে। হ্যাঁ, আর প্রাইম ফ্যাক্টরাইজেশন তো সেই সংখ্যা ইটসেলফ। এরপরে আমরা ট্রায়াল ডিভিশন দিয়ে প্রাইম নাম্বার ডিটারমাইন করতে পারি যে এই সংখ্যাটা প্রাইম কিনা বা একটা সংখ্যা কম্পোজিট কিনা। ট্রায়াল ডিভিশন দিয়ে ওইটা দেখলাম। এরপরে জিসিডি এবং এলসিএম, তাদেরকে আমরা বের করছি হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে। হ্যাঁ, এখানে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে এখানে জিসিডি এবং এলসিএম বের করছি, এবং আরো কিছু ছোট ছোট কাজ দেখছি, সেটা হচ্ছে রিলেটিভলি প্রাইম কিনা বা পেয়ার ওয়াইজ রিলেটিভলি প্রাইম কিনা, কিছু সংখ্যা তাদের কম্বিনেশন, এটা আমরা চেক করছি। আর লাস্টে গিয়ে ইউক্লিডিয়ান অ্যালগরিদম দিয়ে আমরা দুইটা সংখ্যা জিসিডি বের করা হয়েছে। তো তোমরা এই টপিক অনুযায়ী বইয়ে যে এক্সাম্পল গুলো করে দেওয়া আছে ওগুলো একটু প্র্যাকটিস করো, আর পারলে এক্সারসাইজের গুলাও করে ফেলিও আর কি, তাহলে তোমাদের
চর্চাটা হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করে দিই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। স্যার, জি, আসসালামু আলাইকুম স্যার, ক্লাস আর কতদিন চলবে? মানে তোমাদের ওভারঅল